কেন সাধারণ মন সবসময় অসাধারণ স্বপ্নকে প্রত্যাখ্যান করে? কেন বড় কোনো স্বপ্নের কথা শুনলেই চারপাশের মানুষগুলো সেটাকে স্রেফ অসম্ভব বলে উড়িয়ে দিতে চায়? আচ্ছা চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। মজার ব্যাপার কি জানেন? এই যে প্রত্যাখ্যান, এর শেকড় আসলে কোনো বাস্তব যুক্তি বা ফ্যাক্টের ওপর দাঁড়িয়ে নেই। এর পুরোটাই একটা লুক্কায়িত মনস্তাত্ত্বিক রিফ্লেক্স। হ্যাঁ, ঠিকই শুনেছেন। চারপাশের মানুষগুলো যখন কোনো বড় স্বপ্নকে বাতিল করে দেয়, তখন তারা আসলে ওই স্বপ্নটা নিয়ে ভাবছেই না। স্বপ্নের মুখোমুখি সাধারণ মন ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। মানব মনের খুব গভীর একটা সত্য হল সাইকোলজিক্যাল প্রজেকশন বা মনস্তাত্ত্বিক অভিক্ষেপ। যারা স্বপ্নকে অবাস্তব বলে উড়িয়ে দিচ্ছে, তারা কিন্তু সত্যিই স্বপ্নদ্রষ্টাকে নিয়ে চিন্তিত নয়। আসল ঘটনা হলো যখন কেউ অনেক বড় কিছু পাওয়ার সাহস দেখায়, তখন তা চারপাশের মানুষদের একটা অস্বস্তিকর আয়নার সামনে বার করিয়ে দেয়। তাদের মনে প্রশ্ন জাগে, কেন আমি জীবনে বড় কিছু চাওয়ার সাহস করিনি? আর এই অস্বস্তি থেকে বাঁচতে আমাদের মস্তিষ্ক সবচেয়ে সহজ রাস্তাটা বেছে নেয়। সেটা কি? স্বপ্নটাকেই একটা সমস্যা বা পাগলামি হিসাবে দেখে দেওয়া। এটা কিন্তু ইচ্ছাকৃত কোনো ক্ষতি করার উদ্দেশ্যে নয়, বরং এটা মানুষের ভীষণ রকমের একটা স্বাভাবিক দুর্বলতা। কারণ বড় স্বপ্নগুলো তাদের সিকিউরিটিকে হুমকির মুখে ফেলে না, আঘাত করে তাদের স্বস্তির জায়গাটায়, তাদের কমফর্ট জোনে। আর এই মানসিকতাটা বোঝার পর এবার আসা যাক বাস্তবসম্মত হওয়ার আসল অর্থের দিকে। ইংরেজি ভাষায় সম্ভবত সবচেয়ে বিপজ্জনক একটা কথা হলো বি রিয়েলিস্টিক বা বাস্তবসম্মত হও। ওপর থেকে শুনতে ভীষণ দায়িত্বশীল আর জ্ঞানী একটা উপদেশের মতো মনে হয়, তাই না? কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে অন্য একটা ভয়ঙ্কর হিসাব। বাস্তবসম্মত কথাটা কখনোই কোনো ধ্রুব সত্য বা অবজেক্টিভ ট্রুথ নয়, বরং এর আসল অর্থ হলো আমার বোঝা গণ্ডির ভেতরে থাকো, বা আরও সহজ করে বললে, আমি জীবনে যতটুকু গিয়েছি তার চেয়ে বেশি দূর যাওয়ার চেষ্টা করো না। এটা আসলে একটা চলমান সীমারেখা। যে মানুষটা এর আগে যতটুকু সফল হতে পেরেছে, সে ঠিক ওই পর্যন্তই তার বাস্তবতার সীমারেখা টেনে দেয়। ইতিহাস ঘাটলে দেখা যায়, আজ আমরা যে বিস্ময়কর আবিষ্কারগুলোকে একদম ডাল ভাত বা স্বাভাবিক বলে ধরে নিই, একটা সময় সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ সেগুলোকেই সম্পূর্ণ অবাস্তব বলে উড়িয়ে দিয়েছিল। একটু ভাবা যাক, ১৯০০ সালে আকাশে ওড়াকে মনে করা হতো অসম্ভব। এরপর ১৯৬০ সালে চাঁদে যাওয়ার কথা শুনলে সবাই ভাবত এটা নিছকই কল্পকাহিনী। আর ১৯৯০ সালেও সবার পকেটে একটা করে আস্ত কম্পিউটার থাকবে, এই ভাবনাটা ছিল চরম হাস্যকর। মানে দাঁড়ালো, আজকের প্রত্যেকটা অসাধারণ জিনিসে শুরুতে সাধারণ মানুষের চোখে স্রেফ পাগলামি ছিল। প্রখ্যাত মনোবিজ্ঞানী ডক্টর অ্যাব্রাহাম মাসলোর একটা দারুণ শক্তিশালী কথা আছে। তিনি বলেছিলেন, মানুষ যদি তার সামর্থ্যের চেয়ে কম কিছু হওয়ার পরিকল্পনা করে, তবে সে সম্ভবত তার জীবনের সব দিন অসুখী থাকবে। অন্য কেউ কি সম্ভব বলে মনে করে, তার উপর ভিত্তি করে নিজের সামর্থ্যকে ছোট করে ফেলার চেয়ে অবাস্তব বা ট্র্যাজিক ব্যাপার আসলে জীবনে আর কিছুই হতে পারে না। এবার একটু নজর দেওয়া যাক সাফল্যের পেছনের সেই না বলা গল্পগুলোর দিকে। সাফল্যের চূড়ান্ত রূপটা তো সবাই দেখে, কিন্তু বিখ্যাত সব আইকনদের শুরুর দিকের গল্পগুলো কেমন ছিল, যখন তাদের ওপর কেউ বাজি ধরতে রাজি ছিল না? চলুন ছোট্ট একটা গেম খেলা যাক। এমন একজন মানুষের কথা ভাবা যাক, যাকে নিজের হাতে গড়া কোম্পানি থেকেই ঘাট ধাক্কা দিয়ে বেল করে দেওয়া হয়েছিল। সবাই বলতো লোকটা অস্থিরশীল, ভীষণ রকচোটা আর শুধুই একটা স্বপ্নবিলাসী। এই তথাকথিত অস্থিরশীল স্বপ্নদ্রষ্টা আর কেউ নন, তিনি ছিলেন স্বয়ং স্টিভ জবস। আবার এই উদাহরণটা দেখা যাক। এমন একজনকে বলা হয়েছিল যে তিনি টেলিভিশনের জন্য একেবারেই আনফিট বা অযোগ্য, কারণ তিনি নাকি বড্ড বেশি ইমোশনাল। এই তথাকথিত অযোগ্য ব্যক্তিটি কে জানেন? অপ্রা উইনফ্রে। শুরুর দিকে ওই ভয়ঙ্কর প্রত্যাখ্যানের প্যাটার্নটা কিন্তু এখানেও একদম পরিষ্কার। অথবা আরও একটা অবিশ্বাস্য গল্পের কথা ধরা যাক, সরকারি ভাতার উপর নির্ভর করে বেঁচে থাকা একজন সিঙ্গেল মাদার, যিনি একটা জাদুকর ছেলেকে নিয়ে বই লিখছিলেন। সাহায্য করার মতো পজিশনে থাকা প্রত্যেকটা মানুষ তাকে না বলে দিয়েছিল। পরপর ১২ জন প্রকাশকের কাছ থেকে রিজেক্টেড হওয়ার সেই পাহাড় সমান বাধা পেরিয়ে আসা মানুষটি হলেন জে.কে. রাউলিং। আর এবার আসি সবচেয়ে চমকপ্রদ তথ্যটায়। একটা খবরের কাগজের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল একজনকে। আর কারণটা কি ছিল জানেন? তার নাকি কল্পনা শক্তির বড্ড অভাব। হ্যাঁ, ঠিকই শুনছেন, ইম্যাজিনেশন বা কল্পনা শক্তির অভাব। এই চরম পরিহাসমূলক ঘটনাটা কার জীবনে ঘটেছিল আন্দাজ করতে পারেন? তিনি ছিলেন ওয়াল্ট ডিজনি। সেই ওয়াল্ট ডিজনি যাকে বলা হয়েছিল তার নাকি কোনো কল্পনা শক্তিই নেই। তাহলে এখান থেকে সবচেয়ে জরুরি পয়েন্টটা কি দাঁড়ায়? এই সব দূরদর্শী ব্যক্তিরা যে শেষ পর্যন্ত সফল হয়েছিলেন, তার কারণ এই নয় যে তারা একেবারেই ভয় পেতেন না, বরং তারা জিতেছিলেন কারণ তাদের ভেতরের বিশ্বাসটা চারপাশের ওই ভিড়ের নেতিবাচক কোলাহলের চেয়ে অনেক বেশি জোরালো ছিল। ভিড় সবসময় সেই মানুষগুলো সম্পর্কে ভুল ধারণা পোষণ করে, যারা পরে পুরো পৃথিবীটাকে বদলে দেয়। কিন্তু এই পর্যায়ে এসে একটা বিশাল ভুলের কথা বলতে হয়, আর সেটা হলো
স্বপ্ন ভাগাভাগি করার মনস্তাত্ত্বিক বিপদ। দূরদর্শী বা ভিশনারি মানুষেরা সচরাচর একটা কমন ভুল করে ফেলেন। নতুন কোনো দারুণ আইডিয়া মাথায় আসার সাথে সাথেই উত্তেজনার বশে হয়তো ডাইনিং টেবিলে পরিবারের সাথে বা হুট করে সোশ্যাল মিডিয়ায় সেটা শেয়ার করে ফেলেন। কিন্তু প্রশ্ন হলো, একটা স্বপ্ন খুব তাড়াতাড়ি সেটার শিকড় শক্ত হওয়ার আগেই অন্যের সাথে শেয়ার করলে ঠিক কী পরিণতি হয়? এর পেছনে খুব সলিড একটা বিজ্ঞান আছে। মনোবিজ্ঞানীরা একে বলেন সোশ্যাল রিয়ালিটি ইফেক্ট বা সামাজিক বাস্তবতা প্রভাব। ব্যাপারটা হলো, নিজের ভেতরে একটা পূর্ণাঙ্গ বিশ্বাস গড়ে ওঠার আগেই যখন একটা লক্ষ্য বা গোল প্রকাশ্যে জানিয়ে দেওয়া হয়, তখন অন্যের অযাচিত মতামত আর সতর্কবাণীর বন্যায় ভেতরের সেই দুর্দান্ত কিন্তু ভঙ্গুর স্বপ্নটা ধীরে ধীরে দম আটকে মারা যেতে শুরু করে। বাইরের মানুষদের নেতিবাচক প্রতিক্রিয়া একটা পর্যায়ের স্বপ্নটাকে নিজের কাছেই অবাস্তব আর বোকামি বলে মনে করাতে বাধ্য করে, যেন কেউ আস্তে আস্তে বেলুন থেকে হাওয়া বের করে দিচ্ছে। এই মারাত্মক বিপদ থেকে বাঁচতে হলে যে কোনো স্বপ্ন শেয়ার করার আগে একটা শক্ত ঢাল ব্যবহার করা চাই। আর সেই ঢাল হলো নিজেকে দুটো কঠিন প্রশ্ন করা। ১. যাকে কথাটা বলা হচ্ছে তার কি নিজের জীবনে বড় কিছু করার কোনো প্রমাণ আছে? আর ২. তিনি কি আদৌ ওই নির্দিষ্ট স্বপ্নের বিষয়ে কোনো কথা বলার যোগ্যতা রাখেন? যদি এই প্রশ্নগুলোর উত্তর না হয়, তবে সেই ব্যক্তির সাথে স্বপ্নের কথা শেয়ার করা থেকে শত হাত দূরে থাকতে হবে, কারণ একটা মহান লক্ষ্যের টেবিলে বসার যোগ্যতা কিন্তু সবার থাকে না। তাহলে উপায় কি? উপায় হলো নীরবে কাজ করার এই ৫টি নিয়ম মেনে চলা। চারপাশের পৃথিবী যেখানে প্রতিনিয়ত আমাদের স্বপ্নগুলোকে ছোট করে আনতে চায়, সেখানে স্বপ্নকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় এই পদক্ষেপগুলো। ১. কাউকে বলার আগে একা একা স্বপ্নের পরিচর্যা করতে হবে, ভেতরের বিশ্বাসটাকে ইস্পাতের মতো মজবুত করতে হবে। ২. পুরো দুনিয়ার সাপোর্টের কোনো দরকার নেই, শুধু এমন একজন মানুষকে খুঁজে বের করা চাই যিনি নিজে বড় স্বপ্ন দেখার সাহস রাখেন। ৩. প্রতিদিন ছোট ছোট প্রমাণ আর কাজের মাধ্যমে নিজের ভেতরের সন্দেহগুলোকে মুছে ফেলতে হবে। ৪ নম্বর নিয়মটা সম্ভবত সবচেয়ে ক্রিটিক্যাল। পরিবার আমাদেরকে ভীষণ ভালোবাসতে পারে, কিন্তু আমাদের সম্ভাবনা নিয়ে তারা সম্পূর্ণ ভুলও হতে পারে। তাদের ভালোবাসাটুকু ঠিকই গ্রহণ করতে হবে, কিন্তু এই লিমিট করে দেওয়া উপদেশগুলোকে খুব সযত্নে বাইরে রেখে দিতে হবে। আর ৫. যাদের বোঝার মতো মানসিকতাই তৈরি হয়নি, তাদের কাছে অযথা ব্যাখ্যা দেওয়া বন্ধ করে একদম নীরবে কাজ করে যেতে হবে। কারণ দিন শেষে যারা ইতিহাস তৈরি করে আর যারা কালের গহ্বরে স্রেফ হারিয়ে যায়, তাদের মধ্যে পার্থক্য কেবল মেধা, ভাগ্য বা সঠিক সময়ের নয়। মূল পার্থক্যটা হলো একটা মাত্র সিদ্ধান্ত, আর সেটা হলো স্বপ্নকে রক্ষা করার সিদ্ধান্ত। স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়ার আগ পর্যন্ত সেটাকে দুনিয়ার নেতিবাচকতা থেকে সুরক্ষিত রাখার সিদ্ধান্ত। বড় স্বপ্নগুলো সাধারণ মানুষের কাছে সবসময় পাগলামি মনে হয়, কারণ স্বপ্নগুলো তো আর সাধারণ নয়। তাই যে মানুষগুলো একই গন্তব্যের যাত্রী নয়, তাদের কাছে নিজেকে ব্যাখ্যা করা আজই বন্ধ করা উচিত। নীরবে গড়ে তুলতে হবে, নীরবে বড় হতে হবে। সমস্ত শব্দ, সমস্ত কোলাহল যেন সফলতাই করে। আজকের এই মূল ফোকাসটা সবসময় মাথায় রাখতে হবে। তোমার বড় স্বপ্ন অন্যকে বলা বন্ধ করো, চুপচাপ কাজ করো, সফলতাই জবাব দেবে। এই বিশ্লেষণটি সেই মানুষগুলোর সাথে শেয়ার করা যেতে পারে যাদের আজ এই কথাগুলো শোনা ভীষণ প্রয়োজন। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে নিজের কোন বড় স্বপ্নটার কথা আর কাউকে না বলে একদম নীরবে তার জন্য কাজ শুরু করা যেতে পারে?